1000 ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস এর লোক ঢুকে গেল বাংলাদেশ। কি তাহলে মানে বর্ডার ফোর্স, গোয়েন্দা বাহিনী কিছু আছে নাকি? বাংলাদেশের থেকে টেরোরিস্ট অ্যাক্টিভিটি স্পন্সর করা হবে, ভারত যে চুপ করে বসে থাকবে তা তো না। এখানে শুনুন, এখানে কেউ কেউ আমার জামাই বা মানে বোন জামাই না। ইন্টারন্যাশনাল রিলেশনসে ইউ গিভ সামথিং, আই গিভ ইউ সামথিং। বাংলাদেশের ছাগলের কিছু তৃতীয় নম্বরের বাচ্চা আছে যারা লাফালাফি করছে ওদের কথায়, তারা করুক, দেখা যাক, আমরাও দেখি কে কতদূর চায়। বলছে না যে কত 5 লক্ষ 50 লক্ষ লোক নিয়ে ভারতের বিরুদ্ধে চেয়ার ট্যাচ করবে, গিভ ইট এ ট্রাই, উই আর ওয়েলকামিং ইট। চেষ্টা করে দেখো কি দাঁড়ায় ব্যাপারটা। তবে একটা ব্যাপার আমি আপনাকে বলে রাখতে চাই, পাকিস্তানিদের কথায় যে আপনি লাফাচ্ছেন না, পাকিস্তানিদের এই খেলাধুলা, হ্যাঁ, যে জনাব বাংলাদেশ में अभी हिंदुस्तान के खिलाफ वहां से कशमकश शुरू किया जाए, এটা যদি করেন তাহলে এটার রিয়াকশন কি হবে সেটা আমার একটা ধারণা আছে, সেটা এখানে আর নাই আলোচনা করলাম। ইট উইল নট বি গুড ফর এনিবডি। দেখুন, বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, আমি এটা এভাবেই দেখি। বাংলাদেশের লোকজন প্রত্যেকটা ব্যাপারে আমাদের উপর নির্ভরশীল, সে চিকিৎসাই হোক, আর আমার বোনরা বাংলাদেশ থেকে যখন শাড়ি কিনতে আসে এখানে এসে, তো ওগুলি আমরা জানি। এই জায়গাটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে খুব একেবারে পরিকল্পিত ভাবে। দিস ইজ হোয়াট মিস্টার ইউনুস ইজ অল অ্যাবাউট। হ্যাঁ, ওনার কথা হচ্ছে ওনার এই ক্ষমতায় থাকার যে অভিলাষা, এটাকে সমর্থন না করলে উনি তাদেরকে পছন্দ করেন না। সাহেবরা ওনাকে ক্ষমতায় রাখতে চান, সাহেবদের অন্য খেলা আছে। সাহেবরা, আমেরিকানরা বিশেষ করে, বাংলাদেশকে ঘাঁটি গেড়ে মায়ানমারে ওরা বিরাট একটা অপারেশন, ওখানে মায়ানমার স্টেটকে ভাঙার একটা ব্যাপার, ওখানে গেরিলা গোষ্ঠীগুলিকে সাপোর্ট টাপোর্ট দেওয়া, ওর জন্য ওই টরিডরের কথা যেগুলি উঠেছিল, যেটা বাংলাদেশ আর্মি ওয়াকার সাহেব রাজি হচ্ছে না। তো ওই জায়গাতে সেন্ট মার্টিন, আপনারা জানেন কি হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে। তো এগুলি ইউনুস সাহেব একটা দালাল লোক, একটা 5 স্টার দালাল, আমি লোক দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের দালাল মানে আমার অন্তত মানে আমার স্মরণ কাঁদে। মানে তো উনি এইসব খেলাধুলা উনি ক্ষমতায় থাকার জন্য করবেন, আর ওই যে সাহেবরা ওনাকে মেটিকুলাস ডিজাইনে হেল্প করে, যাদের অ্যাসেট লং টার্ম অ্যাসেট, তাদের হয়ে উনি খেলবেন। আমেরিকা এখানে জায়গা করে নেবে, একটা খেলাধুলো করবে, এইসব হবে। কি দাঁড়ায় রেসপন্স কি হবে সেটা এক্ষুনি বলার ব্যাপার নেই। তবে যদি প্রভোগ করে সিচুয়েশন, ভালো হবে না, কারোর জন্যই ভালো। আমরা চাই না বাংলাদেশের সাথে কোনো গোলযোগ হোক। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভাই বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া হতো না, আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ হতো। ইউনুস সাহেব তো বাংলাদেশকে স্বাধীন করেনি, উনি থাকলে ওটাকে পাকিস্তানি রাখতেন। এখন উনি অন্য কোনো চক্রান্ত করছেন কিনা পাকিস্তানের সাথে, ওই মোহাম্মদ আলী ও বগুড়ার সেই প্ল্যান কনফেডারেসি, যে পাকিস্তান বাংলাদেশ একটা কনফেডারেশন, ওই দিকে ব্যাপারটা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিনা। কারণ আপনি গত 2 মাসে দেখুন না, পাকিস্তানের জেনারেল সাহেবদের তো মানে লাইন পড়ে গেছে, কুচকাওয়াজ। হ্যাঁ, জয়েন্ট স্টাফের ডিরেক্টর আসছেন, তারপরে জয়েন্ট স্টাফের চিফ চলে আসছেন, জেনারেল শামশাদ মির্জা, নেভির চিফ আসছেন, তারপরে ওই ডিফেন্স ইন্ডাস্ট্রির বস চলে আসছে। আইএসআই এর লোকজন 14 তারিখে এসে 25 তারিখ অবধি তারা সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। এটা পাকিস্তানের একটা বড় বিচরণ ক্ষেত্র হয়েছে। পাকিস্তান নিজেদের ঘর সামলাতে পারে না, এখানে কাঠি করতে আসছে। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, একদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখানে আসছেন, হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা তৈরি সাহেব, ওনাকে আমি খুব ভালো করে চিনি, কলকাতায় কনসাল জেনারেল ছিলেন, ভালো মানুষ। উনি বলছেন ভারতের সাথে সম্পর্ক চান, আর তারপরে ডাইরেক্টলি ইন্ডিয়াকে অ্যাকিউজ করছেন যে ইন্ডিয়া ঢুকে বাংলাদেশে 50 জন আর্মি অফিসার মেরে দিয়েছে। তো সম্পর্ক চাইলে তো আর এইসব জিনিস এইসব হয় না। হ্যাঁ, তো যাই হোক, এইসব আমরাও দেখি কি কতদূর কি ব্যাপার গড়ায়। তো এখন ওরা যেটা চেষ্টা করছে, পাকিস্তান তো 2 ফ্রন্ট সিচুয়েশনে পড়ে গেছে, একদিকে আফগানিস্তান, একদিকে ইন্ডিয়া। এই জন্য এখন ইন্ডিয়ার জন্য ওরা একটা 2 ফ্রন্ট সিচুয়েশন করার চেষ্টা করছে। বাংলাদেশে একটা বাংলাদেশকে ঘাঁটি গেড়ে এখান থেকে একটা গোলযোগ পাকানোর বা বিচার প্রক্রিয়া বাংলাদেশে কি হচ্ছে এটা আমরা জানি, কি ধরনের অভিযোগ এনে কি ধরনের বিচার হচ্ছে, উই নো এভরিথিং। আমাকে বেশি বলতে হবে না, ডেভিড বার্গম্যান উনি তো আর শেখ হাসিনার লোক না, বা উনি ইন্ডিয়ার লোক না, উনি কামাল সাহেবের জামাই। উনি গত কয়েকদিন ধরে বিচার প্রক্রিয়া নিয়ে কি লিখে যাচ্ছেন, ওগুলির দিকে তাকান, তাহলেই বুঝতে পারেন যে বাংলাদেশে কি বিচার, কি ধরনের বিচার প্রক্রিয়া হচ্ছে, যেখানে ডিফেন্স লয়ারকে ওপেনলি থ্রেট করে, তোমার বিরুদ্ধে সব রিপোর্ট টিপোর্ট আছে, তোমাকে তুমি সাবধান, ওপেন, ওই যে নাজনীন অ্যাডভোকেট, দিস ইজ দ্য বিচার। এগুলি তার বিচার কিছু না, ক্যাঙ্গারু পড়ে, কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, আপনি একদিকে বলছেন
যে আওয়ামী লীগ হত্যা করেছে, আওয়ামী লীগের সময় লোকজন মারা গেছে, সেটার কমিশন হবে। আর তারপরে যে কিলিং গুলি হয়েছে পুলিশ থেকে শুরু করে সবার, তাদের ইনডেমনিটি আপনি দিয়ে দিচ্ছেন, তারা তাদের ওপরে কোনো হত্যা, এগুলি কোনো লাভ নেই। এগুলি 75-এর পরেও আমরা দেখেছি জিয়া সাহেব এসে ইনডেমনিটি দিয়েছিলেন এই ডালিম যে বঙ্গবন্ধুর হত্যাকারী। বাংলাদেশের সমস্যাটা কি ভাই জানে? বাংলাদেশের সমস্যাটা যে হিস্ট্রি হ্যাজ এ ভেরি ব্যাড হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। আবার ঘুরে ফিরে ওই ইন্ডেমনিটি, ওই টাইপের আবার একটা মানে গায়ের জোরে ভায়োলেন্স দিয়ে একটা পট পরিবর্তন সব হচ্ছে। আমরা দেখি কতদূর কি যায়। আমাদের যে এনএসএ খলিলুর রহমান, উনি প্রথমে দিল্লি গেলেন, অজিত দোভাল স্যারের সাথে কথা বলেছেন। এরপরে আসার 6 দিনের মাথায় আবার দোহায় গেলেন, কাতারের দোহায়। সেইখানে ছিল ইন্ডিয়ার রয়ের 2 জন, না জানে 4 জন। এরপরে বাংলাদেশের আমাদের খলিলুর রহমান, ইউএস এর সিক্রেট সার্ভিসের লোক, এবং কাতারের যারা আপনার সিআইএ এর মেডেল প্রাপ্ত, কাতারের আমিরের সবচেয়ে খাস লোক যাকে বলে সে, এবং নাকি টার্কি এবং ইসরায়েলও ছিল। বিষয়টাকে একটু খুলে বলবেন যে আসলে কি হয়েছিল? ইসরায়েল ছিল কিনা আমি জানি না, মোসাদের লোকজন কাতারে ছিল কিনা ওই মিটিং আমি জানি না, তবে কাতারের যে ইন্টেলিজেন্স বস সুলেফি উনি ছিলেন। আর ওখানে খুব ইম্পর্টেন্ট একটা লোক, বাংলাদেশে এই যে রেজিম চেঞ্জ অপারেশন যেটা আমেরিকানরা করেছে না, এটা পুরো ব্যাপারটা কোঅর্ডিনেটেড হয়েছে কাতারে। তাদের যে অবস্থান করে সেভেন হিন্টন একসময় বাংলাদেশের জুনিয়র লেভেলে পোস্টিং এ ছিলেন, তারপর উনি কাতারে যান। এবং আপনারা দেখবেন এই সরকারে মানে ইউনূস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা, আসিফ নজরুল সাউথ আফ্রিকা যাচ্ছে, ফিরে আসার সময় কাতার হয়ে আসছে, মানে লেটেস্ট ইনস্ট্রাকশন নেওয়ার জায়গা হচ্ছে কাতার। তো খলিল সাহেব ওখানে মানে ইন্ডিয়ার ওনার যে কাউন্টার পার্ট তার সাথে কথা বলার পরে উনি ওখানে গিয়েছিলেন। তো উনি ওখানে গিয়েছিলেন, এখানেও উনি দিল্লিতেও আমেরিকানদের সাথে কথা বলেছেন। তো ওখানে উনি আলোচনা করেছেন, সেখানে আমাদের সাথে আবার আলাদা করে কথাবার্তা, মানে আমাদের কিছু লোকজন ওখানে ছিল বলে আমি শুনেছি। কারা ছিল এক্স্যাক্টলি জানি না। এর লোক 4 জন থাকার মানে আমি মনে করি না, কারণ এই ধরনের ডিসকাশনে একজন ম্যাক্সিমাম 2 জন থাকে। হ্যাঁ, এর 4 জন 5 জন এটা তো মানে কোনো ইয়ে না, মানে রাজনৈতিক মেঠো বক্তৃতা দেওয়ার জায়গা, কেউ একটা মাঠে মানে র্যালি ফ্যালি হচ্ছে ওরকম ব্যাপার না। ওখানে যেটা ওরা বোঝার চেষ্টা করছে, ইন্ডিয়া খুব স্ট্রংলি ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে তোমরা একটা প্রপার ইলেকশন করো এবং ইনক্লুসিভ ইলেকশন করো। ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে কি করে ইনক্লুসিভ ইলেকশন হবে? অবভিয়াসলি ইন্ডিয়া এটা বলবে যে ইনক্লুসিভ ইলেকশন করতে গেলে তোমার যেটা লিডিং পলিটিক্যাল পার্টি, যাদের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, যারা তোমার দেশের ইতিহাসে মানে স্বাধীনতা উত্তর ইতিহাসের অর্ধেক সময় যারা ক্ষমতায় দেখেছে, তাদের বাদ দিয়ে কি ইলেকশন হবে? আজকে ইন্ডিয়াতে কংগ্রেস হেরে গেছে দেখে কংগ্রেসকে কি ব্যান করে দেবে? কংগ্রেস ইলেকশনে থাকবে না? এটা তো হয় না। তো আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে কি ইলেকশন হবে? এই ইলেকশনে কি ভ্যালিডিটি থাকবে? ইউনূস সাহেব সেটা চাবেন, ইউনূস সাহেব প্রাণ থাকতে আওয়ামী লীগকে মানে ইয়ে করবেন না, কিন্তু চাপটা বাড়ছে এখন। ওরা ভাবে যে এখানে একটা ইন্ডিয়া আমেরিকার একটা বোঝাপড়ার কোনো জায়গা আছে কিনা, কিছু ওই জিনিসটা ইয়ে। কেন একটা ব্যাপার পরিষ্কার, ইন্ডিয়া বাংলাদেশের দিকে নজর তো রাখবে। হ্যাঁ, এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে। ইন্ডিয়া যে একটা বাংলাদেশে বিরাট কিছু একটা চায় তা না। ইন্ডিয়া 2টো জিনিস চায়, একটা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ বাংলাদেশের মাটি ব্যবহার করে যে আমি ইস্ট পাকিস্তানের আমলে উত্তর পূর্বাঞ্চলের গেরিলা বাহিনীগুলিকে পাকিস্তান হেল্প করতো ডাইরেক্টলি ভারতে গোলযোগ পাকানোর জন্য, নাগা মিজো ইত্যাদি। এদের এটা হিস্ট্রি, ইট ইজ হিস্ট্রি। আমার বই পড়বেন, তার মধ্যে ডিটেলস আছে। হ্যাঁ, এবং এইসব নাগা মিজো যারা হোস্টাইল, তাদের কাছ থেকেই ইন্টারভিউ করে ডিটেলস পাওয়া যে কোন পাকিস্তানের অফিসার খিজির আয়াত সাহেব, হ্যাঁ কর্নেল পরে ব্রিগেডিয়ার, এরা ডিল করে। তো ভারত এখানে বাংলাদেশ একটা এই যে একটা হস্টাইল পাকিস্তানের পরিবর্তে একটা ফ্রেন্ডলি বেঙ্গলি নেশন, যেটা ইন্দিরা গান্ধী বলতেন, এটার উদ্দেশ্যই ছিল যে এখানে একটা বাঙালি রাষ্ট্র হবে, যেটা ভারতের বন্ধু রাষ্ট্র হবে। এখান থেকে এই যে মাটিকে ব্যবহার করে পূর্বাঞ্চলে, ভারতের পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলে কোন রকম গোলযোগ, কোন রকম গন্ডগোল সৃষ্টি করার কোনো অবকাশ যাতে না থাকে। 2 নম্বর ইন্টারেস্ট ইন্ডিয়ার কানেক্টিভিটি। আপনারা সবাই জানেন ভূগোলের দিকে তাকালে যে ভারতের উত্তর পূর্বাঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সাথে যে সংযোগ, এটা খুবই একটা মানে ভালনারেবল বলতে পারেন স্ট্র্যাটেজিক্যালি, শিলিগুড়ি করিডোর।
তো বাংলাদেশের ভেতর দিয়ে যদি উত্তর পূর্বাঞ্চল, আর আমি আগরতলা ছেলে, আমার তো ভাই এখানে ইন্টারেস্ট থাকবেই যে আমি এখন কলকাতায় থাকি, তো আমি যদি বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেনে চেপে আগরতলায় চলে যেতে পারি একদিনের মধ্যে, তা আমি এত টাকা খরচ করে আমি কেন প্লেন ইত্যাদি। তো যাই হোক, এই কানেক্টিভিটি, ভারতের মেইন ইন্টারেস্ট হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কানেক্টিভিটি। সিকিউরিটি মানে অন্য কিছু না, বাংলাদেশের মাটি ব্যবহার করে যাতে ভারতের বিরুদ্ধে কোনো কার্যকলাপ না হয়, যেটা পাকিস্তানিরা এখানে থাকলে হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর কানেক্টিভিটি, এই হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট। ইন্ডিয়া যে একেবারে মানে বাংলাদেশকে এই করে ফেলছে ওই করে ফেলছে, এখান থেকে অমুক নিয়ে যাবে, আমেরিকানরা ওটা করে। বাংলাদেশের, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে রেয়ার আর্থ, মোনাজাইট স্যান্ডস, এই মানে মানে কক্সবাজার, চিটাগাং এই অঞ্চল আছে, আমেরিকানদের নজর ওই দিকে আছে। কারণ ট্রাম্প সাহেব এখন সব পৃথিবীর যেখান থেকে উনি রেয়ার আর্থ পাবেন, চায়নার উপর ডিপেন্ডেন্ট, চায়নাই ওয়ার্ল্ডের এই রেয়ার আর্থের সাপ্লাই চেইন কন্ট্রোল করে। সেইটার থেকে বেরিয়ে আসার জন্য যেখানে রেয়ার আর্থের ডিপোজিট আছে, ট্রাম্প সাহেব সেখানে ঢুকে পড়ছেন। বালুচিস্তানে আছে, উনি আসিফ মুনিরকে ডিনার খাওয়াচ্ছেন, লাঞ্চ খাওয়াচ্ছেন। তো আমেরিকানদের এখানে অনেক গেম টেম আছে, ইন্ডিয়ার ওইসব নেই। ইন্ডিয়ার নিজের রেয়ার আর্থ রিসোর্স প্রচুর, ওটাকে ডেভেলপ করার জন্য বিরাট প্রোগ্রাম রিসেন্টলি নিয়েছে। ইটস দ্য আমেরিকানস হু হ্যাভ আইজ অন বাংলাদেশ রেয়ার আর্থ। তো যাই হোক, ইন্ডিয়ার মেইন ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কানেক্টিভিটি। সেটা যদি বিপন্ন হয়, তাহলে ইন্ডিয়া কি ব্যবস্থা নেবে সেটা আপনারা সময়কালেই দেখতে পাবেন। দাদা, এই যে এখন আজকে দুদিন যাবত দেখা যাচ্ছে যে পণ্য আটক, নেপাল না জানি ভুটানের কিছু পণ্য বাংলাদেশে আসবে, সেটা নাকি কোনো পায় নাই, অনুমোদন পায় নাই, যার কারণে গাড়ি ওখানে আটকা পড়েছে। তো এই বিষয়টা, এটা কি আসলে কোনো কূটনীতিক চাপ বা ব্যবসায়িক চাপ, অর্থনৈতিক চাপ? দেখুন, আপনি আমায় চাপ দিলে আমিও আপনাকে চাপ দেবো, তো ওই খেলা হয়তো চলছে, আমি জানি না ঠিক। একটা ব্যাপার আমি খুব একটা মানে ব্যক্তিগতভাবে মানে এর পক্ষে না, যে ভারতের সমস্যা যদি ইউনূস সাহেবকে নিয়ে বা তার সরকারকে নিয়ে হয়, এটা বাংলাদেশের সাধারণ মানুষের উপর না বর্তালেই হতো। হ্যাঁ, আমাদের যারা বাংলাদেশের ভাই বোনরা আছে, তাদের মেডিকেল ভিসা টিসা এগুলি, মানে আই ডোন্ট এগ্রি উইথ দিস লাইন। পিপল টু পিপল কন্ট্যাক্টটা ঠিক রাখা দরকার। আর এই যে নেপালের সাথে এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি না, তবে একটা জিনিস কি জানেন তো, একটা দুটো হয়তো কোনো ফর্মালিটির জন্য আটকে আছে। এটা যে এই যে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, এটা দিয়ে এমন ভাবে প্লে আপ করে একটা অ্যান্টি ইন্ডিয়ান জিগির তোলা হচ্ছে, কারণ এই ইকোসিস্টেমটা ইউনূস সাহেবের আছে। ইউনূস সাহেবের পক্ষে হই হই করে চিৎকার করার কোন ব্লগাররা আছে, আপনিও তাদের চেনেন, আমরাও তাদের চিনি। তো এই দিয়ে একটা এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে হইচই করে দিনকে রাত করার একটা ব্যাপার চলে এসছে, এটা দেখতে হবে। তবে একটা দুটো গাড়ি আটকে তো আর কিছু মানে প্রমাণ করার কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানিরা যদি এখানে ঝামেলা কিছু পাকায়, তাহলে ভারত যে সুযোগগুলি বাংলাদেশকে দিয়েছিল, যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে কি ভুটান থেকে পাওয়ার আনা, স্বাভাবিকভাবে আপনি আমাকে কাঠি করবেন, তো আমি কি চুপ করে বসে থাকবো? ঝামেলা হবে। ইউনূস সাহেব তার পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল মানে অ্যাম্বিশনের জন্য ভারতের সাথে যে বাংলাদেশের রিলেশনটা একটা গোলযোগের জায়গায় নিয়ে যাচ্ছে, এর ক্ষতি যেটা বাংলাদেশের লোক ফেস করবে বা বাংলাদেশের ওপরে পড়তে হবে, এর জন্য only Yunus is responsible for this. He and his government, his people. হ্যাঁ, ওনার যে একটা ব্রিগেড আছে, এই যে চেঁচামেচি যারা করছে, they are responsible for it. They are creating this problem. এইসব সমস্যা তো আগে হয়নি। কারণ আমার কথা হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশনটা কান্ট্রি টু কান্ট্রি বেসিস, সবই ঠিক আছে। এটা অনেকেই বলে যে ইন্ডিয়া প্লেস ফেভারিটস, ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে খুব কমফোর্টেবল, ন্যাচারালি এটার একটা হিস্ট্রি আছে। আর ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে কমফোর্টেবল, ইন্ডিয়া তো 2001 সালে অনেকেই বলে, এটা শেখ হাসিনা একসময় বলেছেন যে আমাকে বিট্রে করেছে, বিএনপিকে সাপোর্ট করেছে, কিন্তু বিএনপির সাথে রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করতে গিয়ে তারপরে যখন 10 ট্রাক অস্ত্র টস্ত্র যেটা আলফার কাছে যাবে, সেটা যখন ধরা পড়ে, তখন ন্যাচারালি ইন্ডিয়াকে রিভিউ করতে হবে যে আমি যার সাথে সম্পর্ক করার চেষ্টা করছি সেটা কি সম্ভব। তো ওই জিনিস হয়েছে, ওসব জিনিস তো হয়েছে। ইন্ডিয়া বিএনপির সাথে যে রিলেশন করার চেষ্টা করেনি বাজপেয়ী সাহেবের সময়, সেটা তো ভুল। এটা নিয়ে ভারতের মানে সেই সময়কার বিজেপি গভর্নমেন্টকে অনেকে, কংগ্রেস ইত্যাদি, এরা খুব তীব্র সমালোচনা করেছে।
যে তোমরা বিএনপির সাথে এইসব করছো, আর বিএনপি এখানে 10 ট্রাক অস্ত্র আনার রাস্তা করে দিচ্ছে, হাওয়া ভবন এর মধ্যে ইনভলভ, ওইসব লোক ইনভলভ, আর ওইসব লোক এখনো খুব অ্যাক্টিভ। তাদের ইউনুস সাহেব জেল থেকে ছেড়ে দিয়েছেন, এই মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী এরা সব এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন, নানা রকম ব্যাপার করছেন। একবার চীন যাচ্ছেন, চীনে গিয়ে 12 দিন থাকছেন। চীনে তো আর উনি হানিমুন করতে যাননি নতুন করে, নিশ্চয়ই অস্ত্র আনার একটা কোনো অন্য ব্যাপার। তুরস্ক যাচ্ছেন। তো এইসব জিনিস, এইসব লোকজন যারা একসময় অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটির সাথে ডাইরেক্টলি যুক্ত ছিল, তাদের তো দেখা যাচ্ছে ইউনুস সাহেব মানে হাওয়া দিচ্ছে। এগুলি যদি উনি করেন, এটা নিশ্চয়ই একটা ব্লো ব্যাক হবে। এটা তো একটা ব্লো ব্যাক হবে, কারণ এটা ভারত, তো মালদ্বীপ না, এটা একটা ব্লো ব্যাক হবে। এটা ভারতে বাংলাদেশের সাধারণ মানুষকে আজকে একটা ফয়সলা করতে হবে যে এই জিনিস তারা চায় কি চায়, এটা দেওয়া নেওয়ার ব্যাপার। হ্যাঁ, ভারত একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে কিছু তার প্রত্যাশা আছে, সেটা আমাদের বাঙালিদের একটা অন্য ব্যাপার থাকে, আমাদের একটা বাঙালি আবেগ কাজ করে। তো বাঙালি আবেগ যেখানে কাজ করে, সেখানেও তো আমরা দেখছি যে কি ধরনের কি হচ্ছে। যাই হোক, এই জায়গাতে দাঁড়িয়ে আপনার মাটির থেকে যদি এইসব অ্যাক্টিভিটি হয়, তার রিয়াকশন একটা হবে। এবং আপনি নানা রকম মানে আপনার এলাকাতে বসে পাকিস্তানিরা বর্ডার ডিস্ট্রিক্ট যাবে, হাফিজ সাইদ লস্কর তৈয়বার চিফ, যে বোম্বে অ্যাটাক করানো টেরোরিস্ট অ্যাটাক অন বম্ব, তার রাইট হ্যান্ড ম্যান ইফতেশাম এসে দুবার এর মধ্যে বাংলাদেশ ঘুরে গেছে। সে তো এখানে বাংলাদেশের মিষ্টি খেতে আসেনি, কুমিল্লার রসমালাই খেতে আসে।